হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। কাল রাতে কথার ছলে ভুলে গেলেও সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে যখন প্রণবের বাড়িতে পড়তে গেল, প্রণবকে দেখেই ওর কাল রাতে রানীর বলা কথা মনে পড়ে গেল। তখন প্রণব বায়োলজি বোঝাচ্ছিল। দোলন মনে মনে ভাবছে, আচ্ছা এই প্যাচারে জিগামু না থাক, যদি আবার রানীপু ফাজলামো করে তাহলে হুম, শখ কত বিয়া করার, মগের মুল্লুক এই বুইরারে করমু বিয়া, তাও আবার আমি। এর চাইতে নিয়াজ ভাই হাজার গুণে ভালা। কি সমস্যা তোর? আমার দিকে তাকিয়ে চোখ মুখ বাঁকাচ্ছিস কেন? পড়া আমার মুখে নাকি তোর বইয়ে? প্রণবকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকালো দোলন। আমতা আমতা করে বলল, আপনার মুখে কেন পড়া হতে যাবে? আপনি কি বই নাকি? বলেই সাথে সাথে হাত দ্বারা মুখ চেপে ধরল। প্রণব ওকে ধমক দিয়ে ও তাড়াহুড়ো করে বলল, না না, মানে বই তো আমার হাতেই। বই যদি হাতে থাকে তো চোখটা যেন বয়ে থাকে। বলেও চলে গেল। দোলন পাশে বসে থাকা মেয়েটা বলল, দোলন তুমি তো স্যারের পরিচিত, তাহলে রোজ রোজ বকা খাও কেন? দোলন মুখ বেঁকিয়ে বলল, পরিচিত না ছাই, ওই লোক বড় একটা শয়তান, নিমকহারাম। স্যার শুনতে পেলে তোমার খবর আছে। তোমার কি মনে হয় আমি ওই প্যাঁচা মুখরে ভয় পাই? বলেই ও সামনের চুলগুলো ফু দিয়ে ওড়ালো। দেখ রানীপু, সত্যি করে বল, কাল রাতে যা বলেছিলি তার সত্য কি না? কেন বললে কি এখন বিয়া করতে চলে যাবি নাকি? তুই বলবি না তো? দাঁড়া, আমি আব্বুরে জিগামু এখন। তোর লজ্জা শরম নাই? নিজের বিয়ার কথা ঢ্যাং ঢ্যাং করে গিয়ে আব্বুকে বলবি? লজ্জা আছে কি নাই ওইটা তোরে কমুকে। বিয়াদব বড় বোন রে তুই তুই করে কথা বলে। দাঁড়া, আব্বুকে বলতেছি। আমিও বলমু তুই বলছস আমারে বিয়া দিয়া দিব। বলছি দেখমুনি আব্বু বকে কাকে। হুম হুম রেগে দুজনে দুদিকে চলে গেল। তবে দোলন গেল ওর বাবার কাছে। বেচারি অলরেডি কান্না করে ফেলেছে। তার বাবা কিনা তাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর সে জানেও না। এটা তো হতেই পারে না, কখনোই না। আফতাব সাহেব দোকানে যাবেন তাই নাস্তা করতে বসেছেন। দোলনও স্কুলে যাবে, কিছুক্ষণ আগেই প্রাইভেট থেকে এসেছে। আর এসেই রানীর সাথে ঝগড়া বাঁধিয়েছে। মেয়েকে নাক টানতে টানতে আসতে দেখে আফতাব সাহেব বললেন, কি হয়েছে দোলন? দোলন ওর বাবার পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করব না আব্বু। মানে? তোমার মাইয়া কয় আমারে নাকি তুমি বিয়া দিয়া দিবা? বলে ও জোরে কেঁদে উঠল। তাজরিন রান্নাঘর থেকে দৌড়ে এলেন। দোলনকে কাঁদতে দেখে বললেন, এই তোর আবার কি হলো? এভাবে কাঁদছিস কেন? আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে? রানীপু বলছে আমারে বিয়া দিয়া দিবে। তো তো কি হয়েছে? বড় হয়েছ, বিয়ে তো দিব, তাই না? আব্বু তুমি কিছু বলো, আমি কিন্তু বিয়ে করবো না বলে দিলাম। আচ্ছা এই তোমরা চুপ করলে সবাই মিলে কি শুরু করলে? আমি বুঝিয়ে বলছি, তুমি যাও। যাচ্ছি যাচ্ছি। মেয়েকে বিয়ে না দিয়ে ঘরের পালা দাও। বড় হয়েছে, বিয়ে দিবা না, ঘরে পালা দিবা ওনাকে। তাজরিন বেগম বকতে বকতে চলে গেলেন। দোলন বাবার পাশে গিয়ে আবারও বসে বলল, আব্বু আমি কিন্তু বিয়ে করবো না বলে দিলাম। হঠাৎ করে এত রেগে যাওয়ার কারণটা কি? তোমার মেয়ে বলছে তুমি নাকি আমারে ওই প্যাঁচা মুখোর সাথে বিয়ে দিয়ে দিবা। প্যাঁচাটা আবার কে? যে সারাদিন মুখটা প্যাঁচার মতো করে রাখে সে। মানে? মানে নূরজাহান কাকিমার বাড়ির বড় প্যাঁচাটা। দোলন তুমি প্রণবকে আবার এসব বলছো? বলবো না, প্যাঁচাকে তো প্যাঁচাই বলবো। এসব বলে না মা, ও তোমার বড় না? বড় তো, ওই বুইড়োর সাথে আমার বিয়ে কেন দিবে? আফতাব সাহেব মেয়েকে শান্ত স্বরে নাম ধরে ডাকলেন। দোলন বলো। আব্বু তোমাকে একটা কথা বলবে, রাখবে? কি কথা বলো? রাখবো। তুমি বড় হয়েছো না? মেয়েরা বড় হলে যে আর তার বাবার ঘরে বেশি দিন থাকে না মা। তোমার রানীপুও তো বিয়ে হয়েছে, এখন তুমি বড় হয়েছো, তোমাকেও তো বিয়ে দিতে হবে, তাই না? কিন্তু আব্বু আর কোনো কথা নয় মা, প্রণব ভালো ছেলে, তুমি খুব ভালো থাকবে ইনশাআল্লাহ। এখন বড় হয়েছো না, সব কিছু বুঝতে হবে মা। উনি যে আমাকে ধমকায় সারাদিন, ভুল করলে আমি তোমাকে বকি না? তুমি কি আমার সাথে রাগ করো? তেমনি তুমি মনে করো তুমি ভুল করো বিধায় ও তোমাকে বকে। দিনটা বুধবার, গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষায় পা দিবে এই তো আর কটা দিন।
এখন থেকেই যেন প্রকৃতি বলছে আর কটা দিন তারপরে গ্রীষ্ম নামক ঋতুটি বিদায় নিবে। এই মেঘ তো আবার এই খা খা করা রোদ। দোলনের বিয়ের আর মাত্র 3টে দিন আছে। তাজরিন বেগম তার বোনকে বুঝিয়ে বলেছে, বিয়ে শাদী তো উপরওয়ালার কাছে, এখানে তো কারো হাত নেই। সালেহা খাতুন খুব মন খারাপ করেছে। ওনার খুব ইচ্ছে ছিল মেয়েটাকে তার বাড়ি নিয়ে যাওয়ার। নিয়াজ দুদিন রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। পরে তাজরিন বেগম ফোন করে বুঝিয়ে বলেছে যেন বিয়েতে আসে, না আসলে বুঝবে ছেলের ওপর রাগ রেখে আছে। নিয়াজ রাজি হয়েছে, ও আসবে বিয়েতে। আফতাব সাহেব বোনকে ফোন করে বলেছে মেয়ের বিয়ের কথা। তিনি বলেছেন কাল নাগাদ আসবে। দোলনের ফুপু আজরিন বেগমের 2 মেয়ে 1 ছেলে। মেয়ে দুটো দোলনের সমান, 1 বছরের বড় ছোট এরা। ছেলে বাহিরে থাকে, ওনার স্বামী চাকরিজীবী। বাহিরে তুহিন আর রানীর ছেলে আজমাইন খেলছে। দোলন বারান্দায় বসে উদাস চিত্তে সেদিকে তাকিয়ে আছে। ভাবছে রাত পোহালেই তো আর 2 দিন থাকবে এ বাড়িতে। তখন কি রানী আপুর মতো আর আসতে পারবে না? কিন্তু কেন? এটা তো তারও বাড়ি। তবে যে তুহিন বলল একেবারে চলে যেতে হবে, তুহিন মিথ্যে বলেনি তো? একা একা বাবা মায়ের আদরগুলো নিয়ে নেবে, তাই হতেই পারে ও যা বিচ্ছু। তাজরিন বেগম মেয়েকে সন্ধ্যাবেলায় এভাবে বসে থাকতে দেখে বললেন, এই সন্ধ্যাবেলায় এভাবে বসে আছিস কেন? ঘরে যা, আজান দিবে এক্ষুনি। যাই বলে দোলন উঠে ঘরে গেল। প্রণব 2 দিন হলো বাড়ি কারো সাথে কথা বলছে না, অথচ দেখা গেল এতে কারো কোনো মাথা ব্যথা নেই। আর এই বিষয়টা নিয়ে ও হতাশ, খুবই হতাশ। আর আরুষ তো আছেই খোঁচা মারার জন্য। এই যেমন কিছুক্ষণ আগে এসে বলে গেছে যে, ভাই তোমার না একটা ফ্রেন্ড আছে যে পালিয়ে বিয়ে করেছিল? তখন প্রণব বলল, হ্যাঁ আছে তো। তার যে মেয়ে আছে না একটা, মেয়েটার বয়স যেন কত? বয়স দিয়ে কাজ কি তোর? না মানে তার সমানে বিয়ে করলে কিন্তু এতদিনের দোলনের সমবয়সী তোমার একটা মেয়ে থাকতো, তাই বল। আউচ! প্রণব হাতের কাছে থাকা ঝুড়িটা নিয়ে ছুঁড়ে মারলো ওর দিকে। আর এইসব নিয়ে ও আরো বেশি রেগে আছে। ওর কথা হলো বউকে বিয়ে করে আনে শোকেজে সাজিয়ে রাখার জন্য, এখন কিনা বউকে পেলে পুষে বড় করতে হবে। এটা কোনো কথা? সকাল সকাল ঘুম থেকে উঠতেই আফতাব সাহেব দোকানে গেছেন। 1 সপ্তাহ দোকানে যাওয়া নাও হতে পারে, তাই কর্মচারীদের কাজ বুঝিয়ে দিতে গেলেন। 9টা বেজে গেলেও আজ কেউ দোলনকে ডাকেনি। ও পড়ে পড়ে ঘুমোচ্ছে। অবশ্য ফজরের নামাজ পড়েই শুয়েছে। রানী মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে। তুহিন রানীর ছেলেকে নিয়ে হাঁটছে। দোলনের ঘুম ভাঙল ওর ফুপুরা আসার পর। আজরিন বেগমের মেয়ে একজন 8ম শ্রেণীতে পড়ে, আরেকজন দোলনের সমানে। মেয়ে দুটো খুবই মিশুক প্রকৃতির। এসেই কেমন হইচই করে বাড়িটা মাতিয়ে ফেলেছে। বিয়েতে তেমন একটা আয়োজন হবে না। প্রণব রাজি না, আয়োজন যত বড় হবে মানুষ তত বেশি হবে। ওর কথা, অযথা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাই ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন করা হচ্ছে। সন্ধ্যাবেলায় সবাই বসার ঘরে বসলেন। আফতাব সাহেব মেয়ের বিয়েতে কি কি দিবেন তা বোনকে এক এক করে বের করে দেখাচ্ছেন। বড়রা সবাই বসার ঘরে, আর ছোটরা দোলনের রুম। তুহিন আর আজরিন বেগমের মেয়েরা দোয়েল কোয়েল 3 জন লুডো খেলছে, আর একটু পর পর চিৎকার চেঁচামেচি করছে। রানী ছেলেকে ভাত খাওয়াচ্ছে। দোলন বসে বসে ওদের খেলায় নজরদারি করছে। খেলা শেষে ওরা দোলনকে ধরলো প্রণবের ছবি দেখাতে। ও কোত্থেকে দেখাবে? ও তো নিজেই ওই লোকের চেহারা এখনো ভালো করে তাকিয়ে দেখলো না। দোলন চিন্তা করে বলল, আমার জামাই তোরা কেন দেখবি? এত দেখার শখ হইলে নিজের জামাই দেখ। আমাদের তো নাই, তোমারটা আছে তাই তোমারটাই দেখব। আমার জামাই আমি তো ভালো কইরা দেখলাম না, তো করে কি দেখামো? দোলনের মনে হলো আসলেই তো। ও তো কখনো চেয়ে দেখনি ওই লোকটা কালো নাকি ফর্সা নাকি খাটো। আচ্ছা, লোকটা কি বিয়ের পর ওর সাথে এমন করবে? দোলনের ভাবনার ইতি টেনে দোয়েল কোয়েল গিয়ে রানীকে ধরলো ছবি দেখাতে। রানীর কাছেও নেই, তবে রানীর কাছে ফোন নাম্বার আছে প্রণবের। ও ভিডিও কল দিল। প্রথমবার ফোন বেজে কেটে গেল। তৃতীয়বারে গিয়ে প্রণব ফোন উঠালো। রানী সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া ফ্রি আছেন? হ্যাঁ এখন ফ্রি আছি। কেন, কোনো প্রয়োজন? ওই যে আপনার শালিকারা কথা বলবে আর কি। শালিকা এলো কোথা থেকে?
আজরিন ফুপুরা আসছে আজ। ও আচ্ছা। ওরা কথা বলল প্রায় 20 মিনিট যাবৎ। দোলন এতক্ষণ সবকিছু শুনেছে বসে বসে। ওর এটা মোটেও পছন্দ হয়নি। ও বেশ রেগে আছে মনে মনে। ভাবছে ওই লোককে কিছুতেই ও বিয়ে করবে না। ওই লোকের মেয়েদের সাথে এত রং তামাশার কি আছে? দোলন রাগ কমলো গিয়ে রাত 10টায় যখন ঘুমোতে গেল। কোয়েল কথায় কথায় দোলনকে বলল, দোলন আপু, তোমার বর কি অন্ধ? কেন? এত সুন্দর সুন্দর শালিকাদের সঙ্গে কথা বলল অথচ চোখ তুলে তাকালো না। আমার বর তোদের চেহারা দেখে কি ঘাস খাবে নাকি? মসজিদে মুয়াজ্জিম আজান দিচ্ছে। চারপাশের রাতের অন্ধকার মিলিয়ে গিয়ে ধরিত্রীতে আলো ফুটেছে। মুমিনগণ আল্লাহর ইবাদতে মগ্ন। মসজিদের নামাজ শেষ হলে ছোট ছোট বাচ্চারা দল বেঁধে মসজিদে যাচ্ছে মক্তব পড়তে। গ্রামের সকালগুলো খুবই স্নিগ্ধ শান্তিময় হয়। সকালের সতেজ ঠান্ডা হাওয়া যে কারো মন ছুঁয়ে যায়। দিনটা শুক্রবার। দোলনদের বাড়ির উঠানে এক কোণায় রান্নার আয়োজন চলছে, আর একদিকে পাড়া প্রতিবেশীর মহিলারা মশলা বাটছে তো বা কেউ কাটাকাটি করছে। আরেকদিকে হরেক রকমের পিঠেপুলি বানানো হচ্ছে। তাজরিন বেগম তাদের হাতে হাতে কাজ করছে। আফতাব সাহেব বাবুর্চিদের এটা ওটা দেখিয়ে দিচ্ছে। দোয়েল কোয়েল দোলনকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। মূলত গ্রামের বিয়েতে রাতে মেহেন্দি দেওয়া হয়। দোলন কাল রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। গা কাঁপিয়ে জ্বর এসেছিল। আফতাব সাহেব রাতেই ছুটে গেছেন ডাক্তারের কাছে। ঔষধ দিলে রাত 12টার পরে গিয়ে জ্বর কমেছে। ডাক্তার বলেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই জ্বর এসেছে। এখন সকালবেলা উঠেই দোয়েল কোয়েল ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। হাতে পায়ে যদি মেহেন্দি পরানো শেষ হয় ততক্ষণে দোলন বিছানায় ঘুমিয়ে পড়েছে। বাহিরের মহিলাদের কণ্ঠস্বরে গ্রাম্য বিয়ের গানগুলো সুর শোনা যাচ্ছে। গ্রামীণ বিয়েগুলোতে এ ধরনের গান প্রায়ই শোনা যায়, তবে শহরের দিকে এসব গান তেমন একটা শোনা যায় না। প্রতিবেশী চাচি দাদিরা সবাই কলসে করে পানি আনছে পুকুর থেকে। দোলনকে হলুদ দেয়া হবে তাই। গ্রামে মূলত বিয়ের দিন দুপুরে মেয়েদের হলুদ লাগিয়ে তারপর গোসল করানো হয়। সে অনুযায়ী সবকিছু গোছগাছ হয়েছে। রান্না প্রায় শেষ। এখন শুধু বরযাত্রী আসার পালা। যেহেতু তেমন একটা আয়োজন নেই, সবকিছু সাদামাটাভাবে করা হয়েছে। প্রণবদের বাড়ি থেকে 10-12 জন আসার কথা। দুপুর 12টা বেজে 10 মিনিট। প্রণবদের বাড়ি থেকে ওর ফুপু আর তার শাশুড়ি কান্নার শব্দ ভেসে আসছে। বাড়ির উঠানে মহিলাদের ভিড় জমেছে। সবাই কিছু একটা নিয়ে কানাঘুষা করছে। এমন সময় আসলাম তালুকদার ডাক্তার নিয়ে ঘরে ঢুকলেন। গিয়ে দেখলেন সবাই ঘরের ভেতরে ভিড় জমিয়ে রেখেছেন। ডাক্তার বলল, জায়গা ফাঁকা করুন। সবাই ঘর থেকে বেরিয়ে গেল। প্রণব, আরুষ আর নূরজাহান বেগম রইলেন। সাথে রুবাইয়া আর তার শাশুড়ি রয়েছে। রুবাইয়ার স্বামী আর শাশুড়ি কাল বিকেলে এসেছে। আসলাম তালুকদার ভাইদের বউয়ের সাথে ছেলে মেয়েদের সবাইকে কাল বিকেলে চলে এসেছে। ডক্টর এখন কি অবস্থা? এখন সুস্থ আছেন কিছুটা, তবে হাতের ক্ষতটা সারতে সময় লাগবে। ঠিকমতো ঔষধগুলো খাওয়াবেন, ইনশাআল্লাহ জলদি সুস্থ হয়ে যাবে। নূরজাহান বেগম ননদকে সান্ত্বনা দিলেন। আসলাম তালুকদার গেলেন ডক্টরকে বিদায় করতে। প্রণব, আরুষ সবাই চলে গেল। রুবাইয়া আর ওর শাশুড়ি জামিলা খাতুন বসে রইলেন। রুবা, জিনিয়া এখন কেমন আছে? পরিচিত কণ্ঠ শুনে রুবাই পিছে ঘুরে চাইল। দেখলো ওর বড় বোন রিমা এসেছে। বোনকে দেখে রুবাইয়া হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। রিমা বোনকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলো, এসব কিভাবে হলো? রুবাইয়া সব কিছু খুলে বলল। 1 ঘন্টা আগে সবাই প্রণবকে গোসল করাচ্ছিল, ওখানে ছিল। গোসলের শেষ হতেই সবাই তৈরি হতে যে যার ঘরে চলে গেছে। প্রণবকে নিয়ে আরুষ গেল ওকে তৈরি করতে। রুবাইয়া মেয়েকে ডাকতে এসে দেখে জিনিয়া মেঝেতে অবচেতন অবস্থায় পড়ে আছে। হাত থেকে রক্ত পড়ছে মেঝেতে। তখন রুবাইয়া চিৎকার করে সবাইকে ঘরে এনে দেখে এই অবস্থা। কেউ জানে না জিনিয়া হঠাৎ কেন এই কাজ করলো। জোহরের সালাত সবাই দোলনদের বাড়িতে গিয়ে আদায় করলো। বিয়েতে কোনো বাহিরের মানুষ নেই, আর মূলত প্রণবেরই ইচ্ছেতেই তার স্ত্রীকে বেগানা পুরুষ মানুষ দেখবে এটা তার পছন্দ নয়। তাছাড়া তার মনে হচ্ছে এত টাকা পয়সা নষ্ট করার কোনো মানেই নেই। প্রণবের বড় ফুপু, তার 2 ছেলে মেয়ে আর আসলাম তালুকদার ভাইদের পরিবার। বিয়েতে তারা নিজেরাই। নূরজাহান বেগম আর রুবাইয়া ও তার শাশুড়ি রয়ে গেছে জিনিয়ার কাছে।
রুবাইয়ার হাজবেন্ড শাহেদ গেছেন বিয়েতে, সবাই না গেলে কেমন দেখায় তাই তিনি সাথে গেছেন। সবাই দুপুরের খাবার খেয়ে তারপর বিয়ে পড়াতে গেল কাজী। প্রথমে প্রণবের কাছে গেলে কাজী সাহেব প্রণব খুব স্বাভাবিকভাবেই কবুল বলল। তবে বিপত্তি ঘটল তখন যখন কাজী দোলনের কাছে গেল। ওকে কবুল বলতে বললেই ও হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিল। রানী ওকে ধরে রাখতে না পেরে আফতাব সাহেবকে বসালো ওর পাশে। দোলন বাবাকে দেখে আরও পাগলামো করতে শুরু করে দিয়েছে। বাবার কাছে নালিশের সুরে বলছে, আমি বিয়ে করব না আব্বু, ওই লোক আমারে খালি খালি বকে, ধমক দেয়, এখনো আমার সারা দিন শুধু পড়াইবে, আমি যাবো না ওই লোকের বাড়িতে। আসলাম তালুকদার এগিয়ে এসে বললেন, দোলন মা, কেউ বকবে না তোমায়, জেঠু আছে না, যে বকবে তাকে আমি বাড়ি থেকে বের করে দিব কেমন, আর যে পড়তে বলবে সাথে তাকেও। আচ্ছা। দোলনের কথা শুনে সবাই হাসবে না কাঁদবে কেউ ভেবে পেল না। মালতী ওর কানের কাছে ফিস ফিস করে বলল, দোলন, তুই এত বড় পরাচোর, আমি আরো ভাবলাম তুই বিয়ে হইয়া যাইব তাই কান্তাছোস। দোলন ওকে চোখের ইশারায় চুপ করতে বলল। দোলনের কবুল বলতে বলতে প্রায় মাগরিবের সময় হয়ে এলো। আরুষের কাছ থেকে দোলনের করা কাণ্ডের কথা শুনে প্রণব কি করবে নিজেই বুঝল না। ওর বাবা এটা কি করলো, শেষমেশ কিনা হাঁটুর বয়সী মেয়ের সাথে ওর সংসার করতে হবে। এটাও মানা যায়, 30 বছরের একটা ছেলের সাথে কিনা 15 বছরের একটা মেয়েকে বিয়ে দিয়ে দিল। ধরিত্রী জুড়ে অন্ধকার নেমেছে। প্রণবরা বাড়িতে ফিরেছে 1 ঘন্টা হবে। দোলনকে গেস্ট রুমে বসিয়ে রাখা হয়েছে। ওর মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। ওর পাশেই বসে আছে প্রণবের কাজিন মহল। প্রণবের মেজ চাচার 1 ছেলে 1 মেয়ে, সাথী সৌভিক। ছোট চাচার 2 ছেলে 1 মেয়ে, ইভান, সানি আর ইলিনা। তিথি আর অন্তু ওরা রিমা তালুকদারের ছেলে মেয়ে। তিথি, ইলিনা আর সাথী ওরা 3 জনই দোলনের সমবয়সী। ওরা দোলনকে এটা ওটা জিজ্ঞেস করছে। মেয়েগুলো চঞ্চল, ওদের মাঝে শহরের আভিজাত্য দিয়ে ভরপুর। দোলন বসে বসে ওদের কথা শুনছে আর হুঁ হাতেই উত্তর করছে। ছেলেরা সব প্রণবের রুম ফুল দিয়ে সাজাচ্ছে। প্রণব না করেছে, অথচ কেউ তার কথা পাত্তাও দেয়নি। যার মূল কারণ আরুষ। আরুষ সবাইকে উস্কে দিয়ে ও হাওয়া হয়ে গেছে। প্রণব বাহিরে ফোনে কথা বলছে, একের পর এক বন্ধুরা ফোন করছে। যেহেতু প্রণব ঢাকা থেকে পড়াশোনা করেছে তাই ওর বন্ধু বান্ধব ও সব ঢাকায় থাকে। ওর বিয়ের ব্যাপারে কাউকে জানায়নি, অথচ সবাই কিভাবে জেনে গেল। ও খুব ভালো করেই জানে যে এসব আরুষের কাজ। ওদের ফ্রেন্ড গ্রুপের সবাই ওকে বিয়ে নিয়ে পড়ে আছে। একের পর এক মেসেজ আসছে দোলনের ছবি দেওয়ার জন্য। ও সাফ মানা করে দিয়েছে কোনো ছবি টবি দেয়া যাবে না, অথচ এরা নাছুর বান্দা, দেখবে তো দেখবেই। গ্রুপে একজন মেসেজ করেছে, মামা তোমার বউয়ের মুখ দেখবো, নিয়ে পালাবো না। আরেকজন লিখেছে, বন্ধুর বউকে দেখার অধিকার কিন্তু আমাদের আছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না প্রণব। এ দফায় প্রণব ক্ষেপে উঠল ও লিখল, আর একটা বাজে কথা বলবি না, তোদের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণ কথা বলার মতো অবস্থায় থাকতো না। রাত 10টা বাজে। সবার খাওয়া দাওয়া শেষ। দোলনকে নূরজাহান বেগম খাইয়ে দিয়েছেন। ও মেয়ে রাতে ভাত খায় না, তাজরিন বেগম বলে দিয়েছেন। তাছাড়া এ খবর নূরজাহান বেগম আগে থেকেই জানা। দোলনকে জোর করে বসিয়ে কয়েক লোকমা খাইয়েছে। বেচারি ঘুমে ঢুলতে ঢুলতে পড়ে যায় অবস্থা। তাই ওকে প্রণবের ঘরে দিয়ে আসা হয়েছে। যদিও রুবাইয়া বলেছে যে প্রণবের জন্য অপেক্ষা করতে, কিন্তু নূরজাহান বেগম বাধা দিয়েছেন, তাই আর কেউ কিছু বলেনি। যে যার রুমে চলে গিয়েছে। নূরজাহান বেগম বসার ঘরে বসে আছেন ছেলের অপেক্ষায়। তবে তাকে আরো বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হলো না। প্রণব তার মধ্যেই চলে এলো। নূরজাহান বেগম ওকে ডেকে পাশে বসালেন। প্রণব মায়ের পাশে বসলে নূরজাহান বেগম বললেন, না খেয়ে কোথায় ছিলি? একটু কাজ ছিল মা। নূরজাহান বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, প্রণব, তুই খুশি হোসনি এই বিয়েটাতে? প্রণব ঘুরে বসলো, মায়ের হাত ধরে বলল, বিয়ে তো উপরওয়ালার হাতে মা, এতে আমি নারাজ হলে আল্লাহ পাক আমার ওপর নারাজ হবেন। তবে আমার নিজের কাছে নিজেকে ছোট লাগছে মা। ও তো এখনো কিছু বোঝে না ভালো করে, কথায় কথায় কেমন বাচ্চামো করে, দেখো না। ও যখন বুঝবে তখন যদি ও ভাবে যে আমি ওর উপর জুলুম করেছি। মেয়েটার বয়স কম ঠিক আছে, কিন্তু একেবারেই যে অবস্থা তো নয়।
ওকে তুই নিজের মতো করে গুছিয়ে নিস, দেখবি তোরা দুজন একসঙ্গে খুব ভালো থাকবি। তুমি দোয়া করো মা, তুমি খুশি তাতে আমিও খুশি। যা এখন খেয়ে রুমে যা, নতুন জায়গা, একা যদি ভয় পায় মেয়েটা। খাবো না মা, দুপুরের খাবারটা ভারী হয়ে গেছে, এখন খেতে পারবো না। তাহলে জোর করে খেতে হবে না, ঘুমোতে যা। প্রণব রুমে গিয়ে দেখলো দোলন বিছানায় গুটিসুটি মেরে শুয়েছে। বিছানার মাঝে ফুল দিয়ে সাজানো, দোলন একপাশে শুয়েছে, একটু নড়লেই পড়ে যাবে। পরনে কলা পাতা রঙের সুতি একটা শাড়ি, শাড়িটা মেয়েটাকে মানিয়েছে। ফর্সা গায়ে শাড়ি পরা মেয়েটাকে বেশ চোখে লাগছে। দোলন নির্দ্বিধায় সুন্দরী নারী, গায়ের রং ফর্সা, তবে বিদেশিদের মতো নয়। চোখের পাপড়িগুলো ঘন কালো আর বেশ অনেক বড় বড়, লম্বায় 5 ফুট হবে, তবে কিছুটা হ্যাংলা পাতলা। সবচেয়ে আকর্ষণীয় হলো চুলগুলো, পিঠ জুড়ে ঘন কালো চুল। প্রণব ওর চুল আগে কখনো দেখেনি। মেয়েটা বাহিরে বের হলেই হিজাব পরে বের হয়। শাড়িটা যে পরিয়েছে সে ঠিকঠাক ভাবে পরালেও মেয়েটার শাড়ি ঠিক রাখতে পারছে না। প্রণব বিছানার ফুলগুলো ঝুড়িতে করে উঠিয়ে রাখলো, তারপর গিয়ে লাইট অফ করে এলো। ওর অস্বস্তি হচ্ছে বিছানায় শুতে, কিন্তু কিছু করার নেই, মেয়েটা ওর বিবাহিতা স্ত্রী। প্রণব আলমারি থেকে একটা কাঁথা নিয়ে এক পাশে শুয়ে পড়ল। রাত 2টা, ঠাস করে কিছু পড়ার শব্দে প্রণব ধরফরিয়ে উঠল। ফ্লোরে ফ্ল্যাশ অন করে দেখল পাশে দোলন নেই। ও উঠে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেখে দোলন মেঝেতে পড়ে আছে। ও কাছে যেতেই দোলন ছিটকে দূরে সরে গেল। প্রণব কি হয়েছে বলতেই ও মেঝেতে পড়ে থাকা অবস্থায় বলল, আমি কই আর আপনি কি করেন এখানে? প্রণব যেন আকাশ থেকে পড়ল। এ মেয়ে বলে কি? কোথায় আবার? ঘরে। আর আমার রুমে আমি থাকবো না? তাহলে আমি এনে কি? ও আচ্ছা, মনে পড়েছে। কি ভুইলা গেলেন? আমাদের না বিয়া হইল? আমি ভুললাম কখন? ভুলেন নাই? না, কিন্তু তুমি পড়লে কিভাবে? আপনি জানেন না? তুই কেমনে পড়ছস আমি কি করে জানবো? আপনি না জানলে আমি কেমনে জানবো? আপনি জেনে আমিও ওনে। আচ্ছা, আপনার বিছানায় ঘুমাইছি দেইখা আপনি ধাক্কা মাইরা ফালায় দেন নাই তো? চুপ, মাঝরাতে উঠে বকবক শুরু করে দিয়েছে। বেশি না বকে ঘুমা, বলে প্রণব লাইট অফ করে শুয়ে পড়ল। ও গিয়ে শুতেই দোলন ওর সামনে গিয়ে দাঁড়ালো, ডেকে বলল, আমি ওয়াশরুমে যামু। তো যা, আমাকে কেন বলছিস? ওয়াশরুম কই? পেছনে ঘুরে আর ওই পর্দাটা সরা, ওটাই ওয়াশরুম। আমার ডর লাগে, আপনি সহ আসেন। মানে? তোর সাথে আমি ওয়াশরুমে যাব কেন? কোন দুঃখে? আমি কি আপনারা ভেতরে যাইতে বলছি নাকি আপনি বাহিরে দাঁড়ায় থাকবেন? প্রণব ধৈর্যশীল পুরুষ, ও বিরক্ত হয় না। ও জানে এটা সবে শুরু, বিরক্ত হয়ে লাভ নেই। তাই উঠে এলো দোলন, ওয়াশরুমে গেল। 3 মিনিটের মাথায় বেরিয়ে এলো। বিছানায় যেতে যেতে বলল, আপনি মনে হয় কিপ্টে, না হলে ওয়াশরুমে কেউ এই লাইটস লাগায়? তুই ওইটার দাম জানিস কত? কত আর 50 টাকা? তুই কিনেছিস? আমি এইতান কম দামি জিনিস কিনি না, এইতান কিনে তো আপনার মতো কিপ্টেরা। প্রণব হতাশ, এসব একে বলে লাভ নেই। ও চোখ বুজলো ঘুমানোর জন্য। দোলন উঁকি মেরে দেখলো ঘুমিয়েছে কিনা, দেখে আর একটু পিছিয়ে শুলো যাতে প্রণবের সাথে হাত পা না লাগে। এতক্ষণ ওর চিৎকার চেঁচামেচি করার কথা, কিন্তু দোলন শান্ত আছে। তাজরিন বেগম ওকে বুঝিয়েছেন আসার সময়, খুব করে বুঝিয়েছেন শ্বশুরবাড়িতে কিভাবে থাকতে হয়, কার সাথে কেমন ব্যবহার করতে হবে। রানীও ওকে বুঝিয়েছে, রানী অনেক কিছু বলেছে। দোলন শুয়ে শুয়ে ভাবছে রানীর কথার সাথে তো কোনো কিছুরই মিলল না। তাহলে রানী এসব বলল কেন? আজানের পরপরই প্রণব ঘুম থেকে উঠে। আজও তার ভিন্নতা ঘটেনি। প্রণব ফজরের নামাজ পড়েই ঘর থেকে বেরিয়েছে। বাগানের গাছগুলোতে পানি দিয়েছে, কিছু গাছের গোড়ায় মাটি দেওয়া হয়েছে। মাটি দিয়ে আরুষকে নিয়ে বাজারে গেছে। যেহেতু বিয়ের দিনটা শুক্রবার ছিল, তাই প্রণব আর ছুটি নেয়নি। তবে ব্যাচে যে স্টুডেন্টদের পড়ায় তাদের 2 দিনের ছুটি দিয়েছে। নূরজাহান বেগম সকালের নাস্তা তৈরি করেছেন, ওনার 2 জা হাতে হাতে সাহায্য করছেন। রুবাইয়া মেয়ের কাছে। জিনিয়া আগের তুলনায় অনেকটা সুস্থ। সবাই হাজার জিজ্ঞেস করলেও জিনিয়া বলেনি ও কেন এমন করলো। যেহেতু ও নিজে থেকে কিছু বলেনি, তাই নূরজাহান বেগম বারণ করেছে যেন ওকে এ ব্যাপারে আর কোনো প্রশ্ন না করা হয়। আফতাব সাহেবের ভাইয়েরা পরিবার নিয়ে আজ চলে যাবে, তাদের অফিস আছে তাই থাকতে পারবে না।
বাচ্চাদের স্কুল কলেজ আছে, তাই আসলাম তালুকদার ও আটকাননি। দুপুরের খাবারের পর রওনা দিবেন তারা, সেজন্যই প্রণব আর আরুষ বাজার করতে গিয়েছে। প্রণবের স্কুলে যেতে হবে, তাই বাজার শেষ করে 8টার মধ্যেই চলে এলো। ও বাজারে মায়ের কাছে দিয়ে ঘরে এসে দেখলো দোলন এখনো ঘুমে। ফজরের সময় ও ডেকে উঠিয়েছিল, নামাজ পড়ে আবার ঘুমিয়েছে, আর সেই ঘুম এখনো ঘুমোচ্ছে। প্রণব অবাক হলো না। এই মেয়ে সকাল সকাল উঠতে হবে বলে যে টিচারের সকালের ব্যাচ পড়ার কাছে পড়তে চায় না, ওর কাছে পড়তে এসেও সপ্তাহে 2-1 দিন এসেছে। শাড়ি পরার অবস্থায় নাজেহাল হয়ে গেছে, তাই সকালে উঠে গোল ফ্রক আর পায়জামা সেট পরেছে। প্রণব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ওকে ডাকলো 2বার, তবে দোলনের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। প্রণব পাখার ডাঁট দিয়ে পিঠ বরাবর মারলো একবারই। দোলন ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলো, 2 হাত দিয়ে চোখগুলো ডলে পিট পিট করে চাইলো। প্রণব পাখাটা রেখে তৈরি হতে হতে বলল, মরার মতো না ঘুমিয়ে ফ্রেশ হয়ে দ্রুত আয়। দোলন আশেপাশে তাকিয়ে ওকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি এইমাত্র আমার উপর নিচে পড়েছিলেন? মানে না, মানে পিঠে না কি জানি একটা ঠাস করে পড়লো, আমি ভাবলাম হয়তো আমি পইড়া গেছি। প্রণব রেগে চোখ টেরা করে তাকাতেই দোলন এক দৌড়। 5:30 বাজে। প্রণব সবে স্কুল থেকে ফিরেছে। আসলাম তালুকদারের ভাইরা দুপুরে চলে গেছে। রুবাইয়ার হাজবেন্ড এসে ওদের মা মেয়েকে নিয়ে গেছে। জিনিয়া হাতের ডক্টর দেখানো লাগবে যদি ইনফেকশন হয়ে যায়, তাই নূরজাহান বেগম হাঁস মুরগিকে খাবার দিচ্ছেন। দোলন ওনার পেছন পেছন ঘুরছেন আর এটা ওটা জিজ্ঞেস করছে। প্রণব ফ্রেশ হয়ে বাগানে গেল গাছে পানি দিতে। বাগান করাটা প্রণবের ছোটবেলার শখ, তাই যত কিছুই হোক না কেন ওর গাছের যত্ন নেওয়ার কোনো ত্রুটি রাখে না। 6টা বাজতেই মাগরিবের আজান দিল। দোলন ঘরে যাওয়ার জন্য পা বাড়াতেই ওর চোখ গেল ঘরের সামনে থাকা পেয়ারা গাছটায়। কচকচে পেয়ারা যেন বলছে, দোলন এক্ষুনি আমাকে তোমার পেটে চালান করো। দোলন পেয়ারাটার দিকে তাকিয়ে আশেপাশে তাকালো, না কেউ নেই। দোলন ফটাফট গাছে উঠে গেল। পেয়ারা পেড়ে ও গাছে বসেই তাতে কামড় বসালো। প্রণব কাজ শেষ করে ঘরে ঢুকবে, দরজার সামনে সিঁড়িতে পা দিতেই ওর মাথার ওপর পেয়ারার খোসা পড়ল। প্রণব উপরে তাকাতেই দোলনকে চোখে পড়ল। দোলন তখনও প্রণবকে দেখেনি। প্রণব আশেপাশে তাকিয়ে একটা লম্বা লাঠি নিল, দোলনকে ওটা দিয়ে দিল একবারই। দোলন ও মাগো বলে পড়তেই নিচ্ছিল, কোনো মতে ডাল ধরে নিজেকে সামলালো। প্রণব হাতে থাকা লাঠিটা দেখিয়ে দোলনকে শাসালো, গাছ থেকে নেমে আসবি নাকি এটা তোর পিঠে ভাঙবো? আপনি বাড়ি দিলেন কেন? আমি ব্যথা পাই নাই তো কি আরাম পাওয়ার জন্য দিয়েছি? আমি মার কাছে বলে দিব। কাকিমাকে কোথায় পেলি তুই? আমার মা না আপনার মা। আমার মাকে তুই মা ডাকবি কেন? দোলন গাছে থেকেই জবাব দিল, আপনার সমস্যা? না, আমার কেন সমস্যা নেই। এখন তুই গাছ থেকে নাম জলদি। না, আপনি আবার মারবেন? মারবো না, নেমে আয়। এই গাছে ভূত আছে, তোর ঘাড় মটকায় দেবে। মিথ্যে কথা বলছেন কেন? আমি ভয় পাই নাকি? চুপ, আর একটা কথাও না বলে নেমে আয় বলছি। নামছি তো, ধমক দেন কেন? মিষ্টি কইরা কইতে পারেন না? আচ্ছা আমার সোনা লেলি, তুমি দয়া করে প্লিজ নেমে আসো সোনা। মানে কি? আমার নাম কি লেলি নাকি? একটা থাপ্পড় দিব বিয়াদব, নাম তাড়াতাড়ি, আমি নামাজে যাব। এ দফায় দোলন কিছুটা ভয় পেল, তাড়াহুড়ো করে গাছ থেকে নেমে এলো। নিচে নামার সময় গাছের শিকড়ে উষ্ঠা খেয়ে আঙ্গুল গেল মচকে। দোলন মাগো বলে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রণব লাঠি ফেলে এসে ধরল ওকে, পা দেখে বলল, দেখলি বড়দের কথা না শুনলে কি হয়? সব দোষ আপনার। আপনি ধমক দিলেন কেন? প্রণব আহাম্মক বনে গেল। পড়ল ও, আর দোষ পড়ল কিনা তার? নূরজাহান বেগম পুকুর ঘাটে গিয়েছিলেন, হাঁস একটা বাড়িতে আসেনি, তাই উনি ওটা তাড়িয়ে আনতে গিয়েছিলেন। বাড়ি এসে দেখেন ছেলে আর ছেলের বউ দরজায় বসে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। ওদিকে প্রণবকে উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে? কি প্রণব, ওর সাথে ঝগড়া করছিস কেন? আমি পাগল তো যে ওর সাথে ঝগড়া করব? পায়ের কি অবস্থা করেছে দেখো। বলে প্রণব উঠে চলে গেল। সোজা মসজিদে গেছে, আর ঘরে যায়নি। নূরজাহান বেগম দোলনকে উঠিয়ে ঘরে নিয়ে গেলেন, পায়ে বরফ কুচি দিয়ে সেঁক দিলেন, তারপর মলম ম্যাসাজ করে দিলেন। দোলনকে প্রণবের রুমে দিয়ে উনি ফরজ
আদায় করতে গেলেন। দোলন পায়ে অনেকটাই ব্যথা পেয়েছে, তবে তার সেদিকে কোনো খেয়াল নেই। ও বিছানায় থাকা প্রণবের ফোন ঘাটাঘাটি করছে। লক না থাকায় তেমন একটা অসুবিধে হয়নি। বাড়িতে মা বাবা দুজনেরই ফোন থাকা সত্ত্বেও কেউ একটু ধরতেও পারত না। তাজরিন বেগম ছ্যাঁত করে উঠতেন। প্রণব নামাজ পড়ে এসে দেখে দোলন বসে বসে মোবাইল ঘাটাঘাটি করছে। ও কিছু না বলে স্টাডি টেবিলে কিছু খাতা নিয়ে বসলো। কিছু খাতা কাটা বাকি আছে। দোলন মনোযোগ দিয়ে ফোন দেখছিল। হঠাৎ ও চেঁচিয়ে উঠল, মালতী এনে কি করে? ওর কথা শুনে প্রণব ভুরু কুঁচকে তাকালো। দোলন খাট থেকে নামতে নিলেই পায়ে টান লাগলো। ও তবুও উঠে প্রণবের কাছে এলো। প্রণব খাতা রেখে বলল, সমস্যা কি? এভাবে চেঁচামেচি করছিস কেন? আপনার ফোনে মালতীর ছবি এলো থেকে? আর এই ছেলেটা? তোর জেনে কাজ নেই। অবশ্যই জানবো, মালতী আমার সখী, তাই আমি জানবো না? আচ্ছা এইডা চুপ, আস্তে, আর একটা কথাও বলবি না। 100 বার বলমু। এক মুটকি থুকু 1 মিনিট। আচ্ছা ওরা দুইজন, তার মানে? দোলন এখানে আয় তো। প্রণব পেছনে তাকালো। নূরজাহান বেগম এসেছেন হাতে থালা হাতে। প্রণব মাকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মা ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। দোলন ফোন টেবিলে রেখে নূরজাহান বেগমের হাত থেকে থালাটা নিল। পাটিসাপটা পিঠে আছে, যেটা দোলনের পছন্দের খাবারের মধ্যে একটা। নূরজাহান বেগম বললেন, আমি যাই, তোর শ্বশুর বাড়ি এসেছে মাত্র, গোসলে যাবে বোধ হয়। আচ্ছা আবার এসো। বলে দোলন জিভ কাটল, অর্থাৎ এটা ভুলবশত বলে ফেলেছে। নূরজাহান বেগম হেসে চলে গেলেন। উনি যেতেই দোলন পিঠের থালা নিয়ে বিছানায় বসলো। প্রণবের রুমটা মাঝারি সাইজের। ওর রুমটা দক্ষিণ কর্নারে হওয়ার খুব সুন্দর দক্ষিণা বাতাস আসে। ওর রুমে একটা খাট, একটা স্টাডি টেবিল আর আলমারি। দোলন বিছানায় বসে পিঠা নিয়ে দু গালে দু কামড়ে অর্ধেকটা পিঠা মুখে পুরে নিল। পিঠার সাথে ক্ষীর আছে। দোলন খালি ক্ষীর খেতে পারে না। ক্ষীরের বাটিটা নিয়ে উঠে গিয়ে প্রণবকে দিল। প্রণব ওর কাজে ব্যস্ত, আশেপাশে ওর খেয়াল নেই। দোলন প্রণবের বাহুতে হালকা খোঁচা দিয়ে বলল, নেন এটা খান, আমি না খেয়ে আপনার জন্য রেখেছি। প্রণব বিরক্তিতে কপাল কুঁচকালো। বলল, আমি তোকে বলেছি খাবো, তুই খা, না হলে ফেল। আমাকে জ্বালাস না, যা কাজ করতে দে। আমি কখন আপনারে জ্বালাইছি? আমার হাতে আগুন জাতীয় কি কিছু আছে? কালকে তুহিন বই দিয়ে যাবে, এখন এটা পড় বসে, কাজ না থাকলে। বলে প্রণব ওকে একটা ফিজিক্স বই ধরিয়ে দিল। দেখেন, খাওয়ার সময় মানুষকে বিরক্ত করতে নেই, সুতরাং আপনিও আমাকে এখন বিরক্ত করবেন না। দোলন মুখ ভেঙচি দিয়ে ফের গিয়ে বিছানায় বসলো। ততক্ষণে প্রণবের খাতা কাটা প্রায় শেষ। আর কয়েকটা আছে। ও সেগুলো রেখে আলমারি থেকে ল্যাপটপ নামালো। ল্যাপটপটা নিয়ে ও বিছানায় উঠে বসলো। দোলন নিজের মতো খেয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পর পর আর চোখে প্রণবের দিকে তাকাচ্ছে। রাত 9টা বাজে। আসলাম তালুকদার সবে বাড়ি ফিরেছেন। দোকানের ভিড় ছিল আজ প্রচুর, তাই দেরি হয়েছে। রানী বাবাকে পানি এনে দিল। আসলাম তালুকদার মেয়েকে বললেন, আজমাইন কই? ও তো ঘুমিয়ে আছে, এতক্ষণ জেগেই ছিল, মাত্র ঘুমিয়েছে। দোলনের সাথে কথা হয়েছে? দুপুরে হয়েছে। প্রণব ভাইয়ের মা ফোন করেছিল, কাল আমরা আনতে যাব জানে। হ্যাঁ, দোলন নাকি সকালেই চলে আসার জন্য বায়না ধরেছিল। পরে কাকি বুঝিয়ে বলেছেন, বলল 2 দিন এনে রাখতে। প্রথম প্রথম মন বসবে না, এজন্য। তোর মাকে বল খাবার দিতে যাচ্ছি। সবাই খাবার নিয়ে বসে আছে, অথচ আরুষের খবর নেই। দোলন এতদিন পর ফোন পেয়ে ওর কোনো হুঁশই নেই। খাবার টেবিলে বসে বসে ও কার্টুন দেখছে আর কিছুক্ষণ পর পর হাসছে। নূরজাহান বেগম উঠতেই নিচ্ছিলেন আরুষকে ডাকবে বলে, এর মধ্যেই আরুষ এসে প্রণবের পাশে বসলো। নূরজাহান বেগম ধমকে বললেন, এতক্ষণ কোন রাজকার্য করে এসেছিস তুই শুনি? মা, কাজ ছিল একটা। বাবা কই? তোর বাবা খেয়ে নিয়েছে, আজ শরীরটা বোধহয় ভালো না। প্রণব বলল, ঔষধগুলো খেয়েছে সব? হ্যাঁ। দোলন নূরজাহান বেগমকে আস্তে করে বলল, মা গরম লাগে তো, ওড়নাটা গলায় নেই? নূরজাহান বেগম কিছুটা নরম সুরে বলল, প্রণব বকবে, এখানে আরুষ আছে, তুই দ্রুত খেয়ে ঘরে চলে যা। দোলন মুখটা বাংলা পাঁচের মতো করে রাখলো। প্রণব খেতে খেতে খেয়াল করলো ও মুখ বাঁকিয়ে রেখেছে, তবে পাত্তা দিল না। খাওয়া শেষ করে ঘরে আসতেই যেন দোলন হাঁপ ছেড়ে বাঁচল। মাথার ওড়নাটা খুলে বিছানায় ছুঁড়ে মারল।
খেতে যাওয়ার আগে প্রণব ওকে পোকে ওড়না পেঁচিয়ে তারপর নিয়ে গেছে। প্রণব খাওয়া শেষ করে রুমে ঢুকতেই থমকালো। দোলন হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে আছে, ওর পাশেই ওড়নাটা অবহেলায় পড়ে আছে। প্রণব গলা খাকারি দিয়ে রুমে ঢুকলো। কারো উপস্থিতি টের পেতেই দোলন লাফিয়ে উঠে এলোমেলো হাতে গায়ে ওড়না জড়ালো। লাইট অফ করে প্রণব বিছানায় এসে পুনরায় ল্যাপটপ নিয়ে বসলো। দোলন তখনও থম মেরে বসে আছে। ওকে এমন বরফের মতো জমে থাকতে দেখে প্রণব বলল, আমার ফোন কই? দোলন জিভ কাটলো। ওর দিকে আস্তে করে ঘাড় ঘুরিয়ে বলল, টেবিলেই রাইখা আসছি ভুলে, আমি যাইয়া নিয়ে আসছি, লাগবে না, তুই ঘুমা। বলে প্রণব ওর কাজে মনোযোগ দিল। দোলন এক সাইডে কাঁথা টেনে শুয়ে পড়ল। এরই মধ্যে আবার প্রণবের গলা শোনা গেল, বাড়িতে যেন মাথার কাপড় ছাড়া রুম থেকে বের হতে না দেখি, তাহলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। দোলন শুনল কিনা বোঝা গেল না, ও আগের মতোই পড়ে রইল। নূরজাহান বেগম বলার পর আফতাব সাহেবের পরিবারের সকলে এসে দোলনকে বাড়ি নিয়ে গেল। তবে প্রণব তাদের সঙ্গে যায়নি, ও গেল রাতে। তারপর সকালে উঠে স্কুলে গেল। স্কুল থেকে ফিরে দোলনকে নিয়ে বাড়ি ফিরল। দোলন মোটেই ফিরতে চায়নি, ওর ওই বাড়িতে সময় কাটে না, আরও নানান বাহানা। তবুও শত কিছুর পরেও ফিরে আসতে হয়েছে। তবে বাড়ি ফিরে ঘটে গেল আশ্চর্যজনক এক ঘটনা, যেটা ঘটিয়েছে দোলন। দোলন বাড়ি এসে এমনভাবে চলছে যেন ও ধরাছোঁয়ার বাহিরে। ও বাড়ি থেকে যেদিন এলো, রাতে দোলন নূরজাহান বেগমের সঙ্গে ঘুমালো। আসলাম তালুকদার জায়গা জমিন কাজের জন্য ঢাকা গিয়েছিলেন। ব্যাপারটা খুব সহজভাবেই নিল সবাই। তবে বিপত্তি ঘটল তখন, যখন পরের দিন আসলাম তালুকদার বাড়ি ফিরে এলেন। সারাদিন তো প্রণব দোলনের চিহ্নও দেখেনি। তার মধ্যে রাতে দোলন ঘুরে ফিরে রুমে এলো অনেক দেরিতে। সেই দরজায় দাঁড়িয়ে থেকে রুমের ভেতরে উকিঝুঁকি মারল। প্রণব তখন ল্যাপটপে কাজ করছে, জানলার পাশে চেয়ারে বসে। দরজা খোলার শব্দে ও হালকা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল, ফের নিজের কাজে মনোযোগ দিল। দোলন পা টিপে টিপে রুমে এলো। বিছানায় উঠে কাঁথাটা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে থম মেরে শুয়ে রইল। প্রণব নিজের কাজ শেষ করে আস্তে ধীরে উঠল। ল্যাপটপ আলমারিতে তুলে রেখে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে ফিরে লাইট অফ করলো। তারপর বিছানার কাছে গিয়ে ওর বরাদ্দকৃত জায়গায় শোয়ার প্রস্তুতি নিতেই দোলন এক লাফে খাট থেকে নেমে পড়ল। প্রণব কপাল কুঁচকে ওর দিকে তাকালো। ওকে তাকাতে দেখে দোলন বলল, আপনি খাটে উঠলেন কেন? আমি ঘুমাবো না? তাইলে আমি? তুই কি ঘুমাবো? তো তো ঘুমা, আমি কি বারণ করেছি নাকি? আপনার লগে ঘুমামু না মানে? আপনি আপনি আরুষ ভাইয়ের সাথে ঘুমাইতে যান, এক থাপ্পড় দিব। আমার রুম থাকতে আমি আরুষের সাথে কেন ঘুমাবো? তাহলে আমি ঘুমামু না আপনার লগে, আপনি বাইরে যান, তোর শখ হইলে তুই যা, আমি যামু না এনে, আমার বাড়ি দিয়ে আসেন। বলতে বলতে দোলন কান্না করে দিল। প্রণব যেন বোকা বনে গেল। মানে কি? এখানে কান্নার কি হলো? এই দুদিন তো এখানেই ঘুমালো, তাহলে এই মেয়ে আজ নাটক করছে কেন? দোলন সমান তালে কেঁদেই যাচ্ছে। প্রণব ওকে চাপা স্বরে ধমকালো, চুপ করবি তুই? তোর সমস্যা কি আগে বল। এখানে শুলে কি সমস্যা? আমি আপনার সাথে ঘুমাবো না। এতদিন কোনো সমস্যা হয়নি, আজকে কি সমস্যা? জানি না, আমি ঘুমাবো না। 1 মিনিট 2 মিনিট করে অনেকটা সময় কেটে গেল, কিন্তু দোলনের কোনো নড়নচড়ন না দেখে শেষমেশ বাধ্য হয়ে প্রণব রানীকে কল করলো। 2 বার বাজতেই রানী কল রিসিভ করলো। প্রণব ওকে সব কিছু বলে রানীর কাছে ফোন দিল। রানী দোলনের কি হয়েছে জিজ্ঞেস করতেই তখন ও জানালো ওর ভয় করছে প্রণবকে, কিন্তু কেন তা বলছে না। রানী ভালো করে জিজ্ঞেস করতেই আমতা আমতা করে বলল, মিষ্টি আছে না? ও বলেছে বর্ণা। এইটুকু বলতেই রানী বুঝে গেল আসল কাহিনী। ওদের বাড়ির পাশেই মিষ্টি নামের মেয়েটার বাড়ি। দোলন প্রায়ই ওর সাথে খেলতে যেত। 9-এ ওঠার সাথে সাথেই ওর বাবা মা ওকে বিয়ে দিয়ে দেয়। ছেলের বয়স বেশি ছিল, তবে তাতে কারোরই তেমন একটা সমস্যা ছিল না, কেননা ছেলের প্রচুর টাকা আছে বলে। বিয়ের 2 দিন পরই খবর আসে মেয়ে অসুস্থ, তাকে যেন গিয়ে নিয়ে আসা হয়। মেয়ের অসুস্থতার খবর শুনে মিষ্টির মা বাবা গিয়ে নিয়ে আসে। ওকে ডাক্তার দেখালে ডাক্তার জানায় ওর ওপর শারীরিক অত্যাচারের কথা। ওর হাজবেন্ড ওর সঙ্গে জোর জবরদস্তি করেছে, যার ফলে অতিরিক্ত ব্লিডিং হওয়ায় ও দুর্বল হয়ে পড়েছে।
আর যা ওই মেয়েটা সহ্য করতে পারেনি। মিষ্টির পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ায় ওকে বুঝিয়ে আবারও দিয়ে এসেছে, তবে জানোয়ার তো জানোয়ারই হয়। একই কাজ পুনরায় হলে ওর বাবা মা ওকে একেবারে নিয়ে আসে। দোলন বাড়িতে গেলে মিষ্টি ওকে দেখতে এসেছিল, তখনই বোধহয় মেয়েটা ওই নরকে থাকার দিনগুলোর বর্ণনা দিয়েছে দোলনকে, আর সে নিয়েই মেয়েটা ভয়ে আছে। দোলন তখনও ফোন কানে নিয়ে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। রানী ওকে বোঝালো যে প্রণব ওরকম নয়, সবাই এক হয় না, সব পুরুষ নারীলোভী হয় না, কিছু পুরুষ নারীকে ফুলের মতো যত্নে রাখে। দোলনকে বুঝিয়ে ও প্রণবের সাথে কথা বলল। প্রণব জিজ্ঞেস করতেই ও বলল তেমন কিছু না। তবে রানী প্রণবকে বলল যে দোলনের সব কিছু বুঝতে কিছুটা সময় প্রয়োজন, স্বামী সংসার এসব বুঝতে আরও কিছুটা সময় লাগবে। প্রণব যেন ওকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে নেয়। রানীর কথায় প্রণব ওকে আশ্বস্ত করে যে ও সব কিছু দেখবে, টেনশন না করতে। প্রণব ফোন কাটতেই দোলন গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়ল। প্রণব যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাড়িতে বাবা আছে, ছোট ভাই আছে, এসব শুনলে ওর মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কিছু পলক সময় কাটতেই দোলন গুটিসুটি মেরে প্রণবের দিকে কিছুটা এগিয়ে এলো। চোখের ওপর হাত নেড়ে দেখলো ঘুমিয়েছে কিনা। প্রণব চোখ খুলে তাকাতেই ও সরে গেল। প্রণব শোয়া থেকে উঠে বসে জিজ্ঞেস করলো, এখন আবার কি? সাপের মতো মোড়ামুড়ি করছিস কেন? দোলন কাচুমাচু করে বলল, মাথা ব্যথা করে তো। তো ঔষধ খা, চলে যাবে। না যায় না তো। এখন আমি কি করতে পারি? রানীপু বলেছে আমার যা যা অসুবিধা সব আপনারে বলতে, তাইলে আপনি সমাধান করে দিবেন। এখন এটার কি সমাধান করব আমি? চুল টেনে দিবেন, তারপর আমি ঘুমিয়ে পড়লে মাথা ব্যথা ভ্যানিশ হয়ে যাইব। প্রণব হাসবে না কাঁদবে ভেবে পেল না। এই মেয়ে কিনা কিছুক্ষণ আগে ওর সাথে এক বিছানায় ঘুমোতে পর্যন্ত রাজি ছিল না, এখন আবার ওকেই কিনা বলছে মাথা টিপে দিতে। প্রণব ওকে আর ঘাঁটল না, চুপচাপ আধশোয়া হয়ে ওর চুল টেনে দিতে লাগলো। দোলন গুটিসুটি মেরে শুয়ে রইল। প্রণব খেয়াল করলো দোলন সব সময় কেমন জড়সড় হয়ে ঘুমায়।